ছিল এরকম সময়। কেবলমাত্র প্রকল্প হিসেবে সাহসিকতা এটা না, মানে চিন্তার ক্ষেত্রেও এটা এক ধরনের খুব বড় রকমের সাহসী ব্যাপার ছিল। এবং একটা খুব প্রাগমেটিক ব্যাপার ছিল এরকম যে আসলে সমাজতন্ত্রের চিন্তাটাও যদি কোথাও করতে হয় তাহলে আসলে তার আগের পর্বগুলি কি আসলে বিশ্লেষণ করতে পারা, যে কোথাও একটা সমাজতন্ত্রের লড়াই শুরু করতে হলে তার আগের কি কি লড়াইকে তার শেষ করতে হবে, সেই জায়গাটা যখন আসলে চিহ্নিত করতে পারার যে সূত্রটা, এইটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই জন্যই যে আজকে যারা আপনারা সিরাজুল আলম খানকে আপনারা অংশীদারিত্ব শব্দটা বলেন, আমি সেই শব্দটা নিয়ে আমার এক ধরনের কনফিউশন আছে। আমি মনে করি এটা অংশগ্রহণমূলক একটা গণতন্ত্রের কথা হয়তো উনি বলতে চেয়েছেন। বাংলা করার সময় হয়তো এক ধরনের সমস্যা হয়, কারণ অংশীদারিত্ব না তো, গণতন্ত্রে তো আসলে মালিকানাই আছে, রাষ্ট্রের মালিকানা হচ্ছে গণতন্ত্রে আসলে জনগণের। কিন্তু জনগণ যখন আসলে মালিকানাটা প্র্যাকটিস করে তখন তার প্রতিনিধিদের দিয়ে করে, এবং এই প্রতিনিধিরা সাধারণভাবে রাজনৈতিক দল থেকে আসে। রাজনৈতিক দলের বাইরের মানুষের প্রতিনিধিত্বের প্রশ্নটা একটা অংশগ্রহণমূলক রাজনীতির কথা হয়তো উনি বলার চেষ্টা করেছিলেন বলে আমার মনে হয়। এবং আমি এটা আন্দাজ করি যে আসলে পৃথিবী প্রথম এই ধরনের জিনিস দেখছিল 1917 সালে। লেনিন যে সোভিয়েত বানাইছিলেন, সোভিয়েতদের যে ইউনিয়ন হয়েছিল, এই সোভিয়েত জিনিসটা হয়েছিল প্রথম ধরেন এক ধরনের রাষ্ট্র, যে রাষ্ট্র তখনকার হিসাবে বলা হয়তো, কিন্তু সাধারণভাবে বলা হয়তো শ্রমিকদের রাষ্ট্র। এবং বিশেষত এর ভেতরে আসলে বুর্জুয়াদের বাইরে কিংবা ভূমির মালিকদের বাইরে, জমিদারদের বাইরে সাধারণ মানুষ যারা কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ, তাদেরকে অন্তর্ভুক্ত করে এই রাষ্ট্র ক্ষমতাটা সোভিয়েতের কাছে হস্তান্তর করা, এবং সোভিয়েতগুলি মিলে আসলে রাষ্ট্র ক্ষমতা চর্চা করার যে প্র্যাকটিস। যেহেতু আমি মনে করি যে এর পরবর্তীতে আসলে সিরাজুল আলম খান সমাজতন্ত্রের 72 থেকে, কিন্তু তিনি 72-এর পরে দেখবেন যে তিনি সমাজতন্ত্রের কথা বলতেছেন, এবং এই জন্যে আসলে সমাজতন্ত্র চিন্তাটা আসতে হলে যাদের জায়গা থেকে আসছে বা স্বাভাবিকভাবে যেটা ধারণাই করা যায়, সেই জন্য আমার কাছে মনে হয় যে ওনার এই চিন্তার মধ্যে আসলে সোভিয়েতের চিন্তার একটা প্রভাব ছিল। এইগুলি আপনারা যারা আসলে রাজনীতি করেন, আপনারা যারা ওনার রাজনীতি নিয়ে এখন পর্যন্ত খুব সক্রিয়, আমি শহীদুল্লাহ ফারাজি ভাইকে এবং আপনাদের দলের অন্যদেরকে, যারা আসলে হেলাল ভাই আছেন, অন্যরা আছেন, তাদেরকে অনুরোধ করব যে এই রুট কজটা আসলে খুঁজে বের করতে পারলে আমাদের জন্য একটু ভালো হয়। আমি ওনার সম্পর্কে আজকে আর বিশেষ কোনো কথা বলবো না। আমার শেষ একটা কথা বলার আছে ওনার সম্পর্কে, সেটা বলবো। তার মধ্যে দিয়ে আসলে আপনাদের অন্য যে দুইটা প্রস্তাব এই আলোচনার মধ্যে আছে, গণভোট এবং যে রাষ্ট্রের সংস্কার, এইটা নিয়ে 2-3টা খুব কথা বলতে চাই, কি বলে যে প্রায়োগিক কথা বলতে চাই। এইখানে প্রবন্ধের মধ্যে কিংবা পরবর্তীতে যারা আলোচনা করছেন তাদের কাছ থেকে এই বিষয়ে ধরেন আমিও অনেকটা শিখছি, আপনারাও নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছেন। আমি ওই জায়গাটার মধ্যে যাইতে চাই না। আমার কাছে যেটা মনে হয়, ধরেন অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক কিছু আমরা পারি নাই, অনেক আলাপ অন্তর্ভুক্ত করা যায় নাই, অনেকের আলাপের মধ্যে অংশগ্রহণ করানো সম্ভব হয় নাই। আমরা এগুলি প্রস্তাব করার পরেও সেখানে পারি নাই, আপোষ করছি, আপোষ করেও তার মধ্যে গেছি, আপোষ করেও তার ভিতরে ছিলাম। কারণ আমাদের একটা জায়গা ছিল যে যত ন্যূনতমই হোক এই অভ্যুত্থান, প্রতিবারের অভ্যুত্থান কিংবা যুদ্ধ যে ব্যর্থ হয়, আমার বিশেষত আমার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই ব্যর্থ হয়, লড়াই করলে ব্যর্থতা আসে, লড়াইয়ের ফল কখনো আসলে জনগণ পায় না, জনগণ কেবলমাত্র জীবন দেয়, জনগণের স্বার্থে এরপরে আর কোনো কাজ হয় না। এই জায়গাটা একটা ভাঙার একটা সচেতন চেষ্টা আমার জায়গা থেকে আমার ছিল। আমরা আপনাদেরকে খুব সহজের সাথে পাইছিলাম, গণতন্ত্র মঞ্চকে আসলে আমরা পাই নাই, গণতন্ত্রের মঞ্চের কাউকে আমরা পাইছি, গণতন্ত্র মঞ্চকে আমরা যে পাই নাই, কেন পাই নাই এটা এখন আর আলাদা করে আলাপ করার কোনো দরকার নেই। গণতন্ত্র মঞ্চের নেতারা কে কোথায় আছে এটা আপনারা জানেন।
এটা নিয়ে আমি আলাপ করতে চাই না, কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে সব কিছুর পরে আমরা একটা জিনিস চাইছিলাম। আপনি 71 থেকে বলেন, 71-এর যুদ্ধের পরে আপনার সিরাজ ভাই বললেন যে সিরাজুল আলম খান 72 সালে বললেন যে একজন দেবতার পতন হয়েছে। এটার অর্থ হচ্ছে আসলে যে জন্যে মানুষ জীবন দিয়েছিল এটা ব্যর্থ হতে যাচ্ছে, হাতছাড়া হয়ে গেছে। মানুষ যাকে নেতা বানাইছে সে মানুষের নেতা আর থাকে নাই, সে অন্য কারো হয়ে গেছে। এই যে বেহাত হয়ে যায়, মানুষ যাকে নেতা বানায়, মানুষ নেতা বানানোর জন্য যার পেছনে স্লোগান দেয়, জীবন দেয়, রক্ত দেয়, সন্তান দেয়, এবং যে আকাঙ্ক্ষা থেকে দেয়, তারপরে যে আসলে এই মানুষদের বানানোর পরে এই মানুষটার আমাদের থাকে না, এরা যে দেবতা থেকে দানবে পরিণত হয়, এই যে দানব প্রক্রিয়া বানানোর প্রক্রিয়া, এবং এই যে দানবেরা দানবেই থাকে, আমরা এক দানবের কাছ থেকে যে আরব দানবের কাছে আমাদের আসলে সমস্ত আত্মত্যাগ নিয়ে এদেরকে জমা দিয়ে আসি, এই প্রক্রিয়াটা আমার কাছে একটা খুব চ্যালেঞ্জ ছিল যে এইবার এটাকে আমরা বোধহয় কোনোভাবে কোনো একটা পর্ব পর্যন্ত আংশিক হলেও এটাকে আসলে আমরা ভাঙতে শুরু করব। এই চেষ্টার জন্য আমাদের জায়গা থেকে ধরেন ছাড় দিয়েও আমরা চাইছিলাম যত ন্যূনতমই হোক দুইটা জিনিস আমাদের অর্জন করার ছিল। একটা হচ্ছে যে আমরা কি অর্জন করছি, ধরেন শুধুমাত্র নির্বাচন অর্জন করছি, হ্যাঁ নির্বাচনই আমরা নিশ্চিত করে অর্জন করছি, এটা যদি হয়। আরেকটা জিনিস ছিল আমার চাওয়া বা আমাদের চাওয়া, আপনাদের দল থেকেও আপনারা চাইছিলেন যে এই যে কাজটা করা হয়, যেইটা আসলে আমাদের সৌরভ ভাই বলল যে এইরকম পরিবর্তন, মৌলিক পরিবর্তনের যখন প্রয়োজন পড়বে করবো। বারবার আমার সন্তানেরা এরকম বুক চিতায় বন্ধুকের সামনে দাঁড়াবে আর লাশ হয়ে যাবে, এটা লাগবে নাকি আমি কোনো একটা পদ্ধতি বের করতে পারবো যে পদ্ধতিতে আমি শান্তিপূর্ণ পথে মানুষের জন্য যে প্রয়োজনটা হবে, সেটা যদি এমনকি সংবিধানেরও প্রয়োজন হয়, সংবিধান পরিবর্তনেরও যদি প্রয়োজন হয়, সেটা রক্ত না দিয়ে শান্তিপূর্ণ পথে আসলে পরিবর্তনের পদ্ধতিটা কি হবে, সেই পদ্ধতি হিসেবে আমরা আসলে প্রস্তাব করছিলাম যে সংবিধান সংস্কারের জন্যে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। এই সংস্কার পরিষদের নির্বাচন এবং এই সংস্কার পরিষদ যদি আমরা বানাইতে পারি, তাহলে ভবিষ্যতের যে রক্তপাত, ভবিষ্যতে যখনই আসলে পরিবর্তনের প্রয়োজন হয়, তখন যেন আসলে আমরা জীবন না দিয়ে আমাদের দাবির পক্ষে নির্বাচিত করে এনে এই সংস্কার পরিষদ করে যেন আমরা সংবিধানের এই জায়গাকে আমরা পরিবর্তন করব, এইটা বলে যেন আমরা নির্বাচন করতে পারি, এবং নির্বাচন করার পরে আমরা যেন আসলে এই ম্যান্ডেটের অনুপাতে সংবিধানের পরিবর্তনটা করতে পারি। এই রক্তাক্ত পথ, এই রক্তপাতের পথকে আসলে পরিহার করার জন্যে, বারবার জীবন দেওয়ার পথকে পরিহার করার জন্যে আমরা সংবিধান সংস্কার পরিষদের এই প্রস্তাবটা বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে গণতন্ত্র মঞ্চের বন্ধুরা, অন্যদের কথা বাদ দেয়, গণতন্ত্র মঞ্চ আমরা যাদেরকে নিয়ে করছিলাম, এমনকি গণতন্ত্র মঞ্চের যারা এটার সাথে একমত ছিল, তারা পর্যন্ত আজকে আর নাই। সামান্য একটা আসন, কৃষি মন্ত্রিত্ব, পাতি মন্ত্রিত্ব, এরকম এগুলির ভেতর দিয়ে যাদের হাতে আসলে বিকল্প রাজনীতি, বাংলাদেশের বিকল্প গড়ে ওঠার যেটার আসলে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাকে সামান্য লাভে আসলে বিসর্জন দেওয়া হয়েছে। এই রক্তপাতের যে ধরেন আসলে কোনো সুফল আমরা পাই নাই, এইটার অনেক কারণ আছে, কিন্তু এটার একটা কারণ হচ্ছে প্রথমে নিজেদের উপরে বলতে হবে যে আমরা গণতন্ত্র মঞ্চগতভাবে যে দায়িত্ব আমাদের পালন করার কথা ছিল, জাতির সামনে আমরা যে দায়িত্ব পালন করব বলে দাঁড়াইছিলাম, সেই জায়গায় আমরা আসলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি নাই। কিন্তু কথাটা যে জন্য আমি বলা শুরু করছিলাম যে বাংলাদেশ এই 72 সালে পারে নাই, বেহাত হয়ে গেছে, 90 সালে পারি নাই, বেহাত হয়ে গেছে, 24 সালে পারি নাই, বেহাত হয়ে গেছে। এবং বেহাত হওয়ার পরে কি হয় দেখেন, এইবার 90 সাল আর 24 সাল অভ্যুত্থান হয়েছে, গণভোট হয়েছে, গণভোট এসে প্রথম দিন নাই করে দেওয়া হয়েছে শপথ নেওয়ার দিনেই। তারপরে কি বলা হয়েছে, তারপরে ওই আইনগুলি, এই অভ্যুত্থানের সরকারের, অন্তর্বর্তী সরকারের অনেক ব্যর্থতা আছে, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় রকমের অপরাধ আছে, তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, যেটার জন্য আসলে আমি সিরাজুল আলম খানকে উল্লেখ করতে চাইছিলাম যে সিরাজুল আলম খানরা বাংলাদেশকে স্বাধীন করতে চাইছিল,
আর 50 বছর পরে আমরা যখন আসলে আমাদের মুক্তির লড়াই করছি, এইটার উপরে দাঁড়ায় আসলে আমাদের স্বাধীনতার কোনো কোনো অংশকে খর্ব করা হয়েছে। এই যে খর্ব করার জন্যে যে চুক্তি করলো, এটা অন্তর্বর্তী সরকার করলো এবং মানুষের রক্তের উপরে দাঁড়ায় করলো। মানুষ তার দেশকে স্বাধীন রাখবে, নিজেকে স্বাধীন রাখবে, স্বাধীন দেশের নাগরিকের মতো মর্যাদা নিয়ে বাঁচার জন্য যেরকম আইন করা দরকার সেরকম আইন করবে। এই জন্য যে অভ্যুত্থান করলো, এই অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার এই অভ্যুত্থানের সাথে বেইমানি করে মার্কিনের সাথে যে চুক্তি করলো, সেই চুক্তিতে আসলে সিরাজুল আলম খানরা এই এত হাজার বছরের যে আসলে বাঙালির যুদ্ধের মুক্তির যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে আসলে বেইমানি করলো। এই কারণে সিরাজুল আলম খানরা এইখানে আজকে পর্যন্ত সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তো যে কথাটা বলার জন্য এটা বলতেছিলাম যে ধরেন এই যে অভ্যুত্থান হইল, বলল কিছু হইলো, এটা যে ব্যাহাত হয়ে যায়, এই ব্যাহাত হওয়ার সূত্রটা কি? আমাদের কি বারবারই ব্যাহাত হইতে থাকবে? বারবারই আমাদের বিজয় আসবে এবং বিজয় জনগণের কাছে যা পৌঁছবে না, কয়েকজনের কাছে পৌঁছবে, তারা এটাকে আসলে বিক্রি করে দিবে, দেশ বিক্রি করে দেবে, স্বাধীনতা বিক্রি করে দেবে এবং তারপরেও আমরা তাদেরকে আসলে জিন্দাবাদ বলবো, তাদের পেছনে আমরা থাকবো, এরকম হবে? এটা বন্ধ করার আসলে আমি বলি যে বাংলাদেশে আমরা এর আগে পর্যন্ত যতবার লড়াই সংগ্রাম আসলে সংগঠিত করার জন্যে চেষ্টা করছি, ততবার কেবলমাত্র একটা চিন্তা করছি যে কিভাবে জিতব। আজানের জন্য আপনারা কেউ একজন জবাব দেন, তাহলে হবে। এটা ঘরের মধ্যে আমাদের আলোচনা, আজানের জবাব দিয়ে দেন। তো যেই কথাটা বলতেছিলাম যে জায়গার মধ্যে আমরা কেবলমাত্র এর আগে পর্যন্ত যতবার লড়াই করছি, লড়াইয়ের সাথে আসলে যারা আমরা যুক্ত থাকছি, লড়াইকে যারা আমরা সংগঠিত করার চেষ্টা করছি, তারা বারবার একটা চিন্তা করছি কিভাবে লড়াইয়ে জিতব। এবং যখন লড়াইয়ে জিতবো তখন আসলে এই লড়াইয়ে সবাইকে যুক্ত করতে চাইছি। তখন আর আমরা চিন্তা করি না যে এই লড়াইয়ে বেঈমান যুক্ত হইতেছে নাকি আসলে দালাল যুক্ত হইতেছে নাকি স্বাধীনতা বিরোধী যুক্ত হইতেছে। এই সচেতনতা আমরা ছেড়ে দিচ্ছি। আমরা মনে করছি যে লড়াইটা তাড়াতাড়ি জিততে হবে এবং জিতার জন্য এই মুহূর্তে দালাল আসুক, বেঈমান আসুক, এজেন্ট আসুক, লোভী আসুক, তাদেরকে নিয়ে এই লড়াইটা জিততে হবে, বাকি লড়াইটা আবার পরে করব। এই জায়গাটা থেকে আমি মনে করি আজকে চিন্তা করা দরকার যে পরবর্তী যদি লড়াই হয়, আমাদের সন্তানদের আমরা কি শিক্ষা দিয়ে যাব? বেঈমানদের সাথে নিয়ে লড়বে নাকি আসলে বেঈমানদের বাইরে আসলে লড়াইটাকে দাঁড় করানোর চেষ্টা করতে হবে? আমার কাছে মনে হয় আপনি যদি ৭১কে ধারণ করেন, তাহলে ৭১-এ যারা বেঈমানি করছে তার সাথে আপনার লড়াইয়ের ঐক্য হবে না। আপনি যদি ৯০-কে ধারণ করেন, তাহলে ৯০-এ যারা বেঈমানি করছে তার সাথে আপনি আসলে করতে পারবেন। আপনি যদি আসলে ২৪-কে ধারণ করেন, তাহলে ২৪-এ যারা বেঈমানি করছে তাদেরকে আপনি নিতে পারবেন না। অর্থাৎ জনগণের মুক্তির আকাঙ্ক্ষার সাথে যে দাঁড়ায়, জনগণের মুক্তির পক্ষে যে দাঁড়ায়, দলকে ওইখানে আটকে রাখতে হবে। আপনি দলের বাইরের লোকের মালিকানা দিতে চান, তো তার আগে দলের উপরে দলের মালিকানা আছে কিনা এটা প্রশ্ন করে দেখেন। দলের বাইরের লোককে আপনি দলের রাষ্ট্রের মালিকানা দিবেন, অসুবিধা নাই, দিতেই হবে। তো দলের উপরে দলের মালিকানা, দলের উপরে দলের মানে শহীদদের মালিকানা, দলের উপরে দলের সদস্যের মালিকানা খুব গুরুত্বপূর্ণ। দল যখন আসলে দলের শহীদদের বাইরে যায়, দল যখন দলের শহীদদের বিক্রি করে ফেলে, তখন জাতিকে আসলে বিক্রি করে ফেলার এক ধরনের দৃষ্টতা তৈরি হয়, নজির তৈরি হয়। এইগুলিকে পরীক্ষা করে একদম আসলে যদি শুরু করতে হয়, বাংলাদেশকে যদি সঠিকভাবে সঠিক পথে নিতে হয়, তাহলে আমাদেরকে আসলে এইখানে হাত রেখে অঙ্গীকার করতে হবে, নিজের সাথে এই বোঝাপড়া করতে হবে আমরা এটা করবো কিনা। এইটা যদি আমরা করতে চাই, তাহলে আমি মনে করি যে আমাদের এই জায়গাগুলির, যেটা বলতেছিলাম কথাটা ভুলে গেছি আমি, তারপরে আমি যেটা বলি যে আমরা তাইলে ওইখান থেকে কতগুলি জিনিস বের করতে পারবো। সিরাজুল আলম খানের কাছ থেকে বের করতে পারবো, আসম রবের কাছ থেকে বের করতে পারবো, অন্যদের কাছ থেকে বের করতে পারবো এইখানকার মানুষ আসলে কি কি চাইছে, ৭১-এর আগ পর্যন্ত কি চাইছে, ৭১-এর পরে কি চাইছে, আজকে পর্যন্ত কি চাইছে। ৫টা-১০টা জিনিস আমরা বের করতে পারবো। এই ৫টা-১০টা জিনিসকে যদি আসলে আমরা চিহ্নিত করতে পারি
এবং এইটাকে নির্ধারণ করার জন্য, এটাকে অর্জন করার জন্য, এইটার সাথে আসলে অঙ্গীকার আবদ্ধ এবং জাতির সাথে আসলে পরীক্ষায় উত্তীর্ণ এইরকম শক্তিগুলিকে নিয়ে যদি আপনি দুইটা পথে, কথাটা এখানে শেষ করবো, অনেক লম্বা কথা বলে ফেলতেছি, দুইটা কথা বলে আমার কথাটা শেষ করবো। আমরা যদি এটাকে বের করতে পারি, একটা জিনিস বের করতে পারবো যে আমাদেরকে আসলে বারবার বেহাত হয়েছে, আরেকটা জায়গায় আমরা বের করতে পারবো বারবার আমাদেরকে বিভক্ত করা হয়েছে। আমরা বারবার বিভক্ত হয়েছি, বিভাজনের রাজনীতিটাকে আমাদের বের করতে হবে। এটা একদম ব্রিটিশ থেকে শুরু হয়েছে, আজকে না। তাহলে কোথায় কোথায় আমাদের বিভাজনগুলি তৈরি হয়েছিল? 71 একটা বিভাজন তৈরি হয়েছে, 24 একটা তৈরি হচ্ছে, 90 তৈরি হচ্ছে, কিংবা আরো আগে পড়ে আছে এরকম বিভাজন। এই বিভাজনের সূত্রগুলি কি? এই বিভাজনগুলিকে আসলে যদি আমি মীমাংসা করতে চাই, তাইলে আমার কি করতে হবে? ভবিষ্যতের বিভাজনকে আসলে আমার এড়াইতে হইলে আমার কোন জায়গায় দাঁড়াইতে হবে? এই পথটা নিয়ে যদি আপনি জাতীয় যে, আমি আবারও সিরাজুল আলম খানের কাছে যাইতে চাই, যে 72 সালে উনি একটা জাতীয় সরকারের পরিকল্পনা করছিলেন, একটা জাতির আকাঙ্ক্ষা, এবং এটা কাদের দিয়ে বাস্তবায়ন হবে, একটা জাতীয় সরকার কীরকম হবে, তার জন্য ওনার একটা পরিকল্পনা ওনারা কিন্তু উত্থাপন করছিলেন। আমরা আজকে পর্যন্ত জাসদের পরেও ধরেন এই যে হাসিনা বিরোধী লড়াইয়ের সময় জাসদ এই জাতীয় সরকার নিয়ে এক ধরনের প্রস্তাবনা নিয়ে আসছিল, এইটাকে শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারিনি। তাইলে এই 24-এর পরে আমরা কতগুলো জিনিস পাইছি, মানে 24-এর যে প্রস্তাবনা, এটার মধ্যে কিছু জিনিস পাইছি, এটাকে কারা সরতেছে এটা পাইছি। আপনার জাতীয় রাজনীতি তাইলে কাদেরকে নিয়ে করতে পারবেন এটা পাইতেছেন। জাতীয় আকাঙ্ক্ষা কি এটা পাইতেছেন। তাইলে জাতীয় আকাঙ্ক্ষা, এটার জন্য জাতীয় সরকারের রূপরেখা, জাতীয় রাজনীতির রূপরেখা এবং জাতীয় অর্থনীতি। এই যে আপনারা এই কথাটা বলে শেষ করি, আপনারা বাঙালি জাতিবাদের কথা বলেন। বাঙালি জাতিবাদ কোনো একটা স্থির কিংবা স্থায়ী জিনিস না। 71-এর আগে বাঙালি জাতিবাদের যত প্রগতিশীল ভূমিকা আছে, 71-এর পরে বাঙালি জাতিবাদ এরকম প্রগতিশীল জিনিস না। 71-এর পরে বাঙালি জাতিবাদ দিয়ে আপনি পাহাড়ি জনগণকে নিষ্পেষণ করা হয়েছে। আজকে বাঙালি জাতীয়তাবাদ অর্থনৈতিক ক্ষেত্রে খুব, পাহাড়িদের প্রশ্নে দেখবেন বাঙালি জাতিবাদ এক ধরনের আসলে প্রতিক্রিয়াশীল অবস্থানে আছে। আবার আজকে অর্থনৈতিক যে মুক্তি, অর্থনৈতিক যে স্বাধীনতার লড়াই, জাতীয় অর্থনীতির যে লড়াই, এই লড়াইয়ে দেখবেন আপনার বাঙালি জাতিবাদ যদি আপনার সাথে থাকে, তাহলে এটা আপনাকে আসলে প্রোটেক্ট করবে। আপনার ভারতের আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদ, চীনের আধিপত্যবাদ, এইরকম আধিপত্যবাদ কিংবা সাম্রাজ্যবাদকে লড়াই করার সময় আপনার বাঙালি জাতিবাদের যে ভূমিকা, অভ্যন্তরীণ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাঙালি জাতিবাদের এইরকম একই ভূমিকা নাই। এই জায়গাগুলিকে যদি আপনারা আসলে সুনির্দিষ্ট করে চিহ্নিত না করেন এবং ঢালাওভাবে যদি কথা বলেন, তাইলে আপনার রাজনীতি অনেক যাদের আসলে আগ্রহ আছে আপনার সাথে আসা, তাকেও আসলে বাধাগ্রস্ত করবে। এই জায়গাগুলি আরও সুনির্দিষ্টভাবে আপনারা সিরাজুল আলম খানকে যখন আসলে আলোচনা করেন, তখন তার মতো করে আসলে নির্দিষ্ট করার সাহস দেখাইতে হবে। সিরাজুল আলম খান 60-এর দশকে বাঙালি জাতিবাদ সমাজতন্ত্রের, তখন সারা দুনিয়া জুড়ে সমাজতন্ত্রের যখন লড়াই হচ্ছে, তখন তিনি বাঙালি জাতিবাদের লড়াই করতেছেন। 72-এ এসে উনি সমাজতন্ত্রের লড়াই করতেছেন, বাঙালি জাতিবাদের পক্ষে আর উনি লড়ছেন না। যখন আসলে দলীয় রাজনীতির সীমাবদ্ধতা দেখতেছেন, তখন উনি আসলে দলীয় রাজনীতির বাইরে অংশগ্রহণমূলক আসলে সরকারের কথা বলছেন। এই যে সুনির্দিষ্ট করতে পারা, ইতিহাসের এক একটা স্তরে, জাতির প্রয়োজনের এক একটা স্তরে রাজনীতির নির্দিষ্ট যে দায়িত্ব, রাজনীতির নির্দিষ্ট যে কর্তব্য, এটা যে নির্ধারণ করতে পারা, সিরাজুল আলম খানের কাছ থেকে শিখতে হলে ওই জায়গাটা শিখতে হবে। এবং এটা শিখলে আজকে বাংলাদেশে এই যে অভ্যুত্থান, এটা যে ব্যাহত হয়ে যায়, এই যে সংস্কার, এই সময়ের যে দাবি, এই দাবি যে ব্যাহত হয়ে যায়, এটাকে রক্ষা করার জন্যে বাংলাদেশে আসলে কী রকমের রাজনীতি লাগবে, কাদেরকে সাথে নিয়ে আপনার আসলে আবার ঐক্যবদ্ধভাবে দাঁড়াইতে হবে, এবং সেই ঐক্যের ভিত্তি কী হবে, এবং সেই ঐক্য দিয়ে আপনি কত দূর পর্যন্ত যাইতে চান, সেইটার আসলে রূপরেখা আজকে আপনাকে নির্ধারণ করতে হবে এবং সেই পথে আপনাকে নামতে হবে। তাহলেই আসলে সিরাজুল আলম খানের এই যে আসলে জীবনদান, সারা জীবন যে আসলে ক্ষমতার সাথে থেকে ক্ষমতাকে আসলে চ্যালেঞ্জ করা, আবার প্রয়োজনে ক্ষমতা নেওয়ার জন্য যে লড়াই করা,
এইটাকেও বুঝতে হবে। আমি শহীদুল্লাহ ফরাজি ভাইয়ের বক্তব্যের স্পিরিটের সাথে একমত, কিন্তু কতগুলো জায়গায় একটা জায়গায় আবারও একটু বলে শেষ করি যে অনেক সময় মনে হইতে পারে যে ক্ষমতার বাইরে থাকা বোধহয় মহত্ব, ক্ষমতার বাইরে থাকা মহত্ব দার্শনিকের জন্য, রাজনীতিবিদের জন্য ক্ষমতাকে টার্গেট করাই হচ্ছে তার দায়িত্ব। অথবা আপনাকে ক্ষমতাকে টার্গেটও করতে হবে, কিন্তু এই ক্ষমতাকে টার্গেট করতে হবে আপনার রাজনীতির স্বার্থে, নিজের স্বার্থে না। নিজের স্বার্থে যখন আসলে ক্ষমতাকে নেওয়া হয় তখন এটা দালালি হয়, এটা বেইমানি হয়, এটা জাতির সাথে প্রতারণা হয়। তো জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, রাজনীতির স্বার্থে ক্ষমতা নেবেন বলেই তো আপনি রাজনৈতিক দল করেন। অথবা এই জায়গাগুলিকে আলাদা করার, আলাদা আলাদাভাবে নির্দিষ্ট করে বুঝতে পারার প্রয়োজনটা আপনাদের পড়বে, আমাদের পড়বে। আমি মনে করি যে আপনাদের সাথে দীর্ঘদিনের আমার যে চলা, আপনারা আমাকে অনেক বেশি আসলে সুযোগ দেন বলে এরকম মাতব্বরি আলাপ করার ধৃষ্টতা দেখাইলাম। আশা করি আপনারা আমাকে মাফ করবেন। আমি যেগুলি অনুভব করি, আমি বাংলাদেশে মনে করি আমার দলের বাইরে কেবলমাত্র আপনার দলই হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আমি আমার দলের মধ্যে যে ধরনের কথা বলতে পারি, এই রকমের কথা বলার সাহস দেখাই, এই রকমের কথা বলার সুযোগ নেওয়ার চেষ্টা করি। তো সেইভাবে আমি কথাগুলি বলছি, অন্যভাবে নিয়েন না, কেউ আহত বোধ করেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সিরাজুল আলমের প্রতি আমার বিনোদ নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ঢাকা রাজপথের সাহসী নেত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহ সভাপতি এবং আজকের সভা